দেখুন, এই ভোটে অনুপ্রবেশ যে একটা বড় ইস্যু হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। প্রচারে বারবার অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশকারীদের সরকার চলতে দেবেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না হুঙ্কার প্রধানমন্ত্রী। সবাই অনুপ্রবেশকারী হলে কাদের ভোটে জিতলেন মোদী? পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। साथियों, बीजेपी सरकार बंगाल को एक और बड़ी चुनौती से मुक्ति दिलाएगी। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। मैं हर घुसपैठिए से कहूंगा वो अपना बोरिया बिस्तर बांध ले। और इतना ही नहीं, जिन्होंने घुसपैठ कराई, नकली कागज बनाए, यहां सरकारी योजनाओं से उनको जोड़ा, उन सब का भी हिसाब होगा। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টে তো জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই, তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো হিম্মত থাকলে। রাজনীতিতে কারা বোঝেন শুধু টাকা আনা পাই, কারা হতে চায় আমজনতার মুন্না ভাই, কাদের প্রতিশ্রুতির চাদরে শুধুই তাপ্পি, আর কারা চুপি চুপি দিচ্ছে জনগণকে জাদুকি ঝাপ্পি। সাবধান, এবার কিন্তু জনগণ সমস্ত কিছু পরখ করে নিচ্ছে। একটা বৃষ্টি পড়ুক দাদা, হাঁটু পর্যন্ত এখানে জল হয়ে যায়। কিচ্ছু নেই, এভরিথিং ইজ গন। কলকারখানার দিকে একটু নজর দেওয়া উচিত। চাকরি বাকরির তো একটা সমস্যা রয়েছে। মানুষ ঠিক করে যে কে জিতবে কে হারবে, মানুষের ওপরেই আমরা নির্ভর করি। উনি বুঝতে পেরেছেন কি শুভেন্দু অধিকারী বড় ভোট থেকে এখানে জিততে চলেছে। সাধারণ মানুষের অভিজ্ঞতা ভোটে প্রতিফলিত করাটা আমাদের চ্যালেঞ্জ এবারে নির্বাচনে হবে। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ নিয়ে বসেন, নাকি টিভি চালান, নাকি মোবাইল স্ক্রল করেন? খবরের আমরা যেহেতু ওল্ড স্কুল থেকে এসেছি না, আমাদের কাছে খবরের কাগজের গন্ধটা না পেলে, চায়ের কাপে খেতে খেতে গন্ধ না পেলে আমাদের দিনটাই শুরু করা যায় না। নতুন কাগজের গন্ধ সেটা পড়ি, 3-4টে খবরের কাগজ পড়ে চা খেয়ে তারপর দিনটা শুরু করা যায়। সম্প্রতি আপনার মেয়ে সৌদি আরবে আটকে পড়েছিলেন, আমি নিজেও 2 মেয়ের বাবা। মানে এইটা জানতে চাই আপনি মানসিকভাবে নিজেকে কিভাবে স্থির রেখেছিলেন, কারণ আমি সেই জায়গায় নিজেকে কল্পনাও করতে পারছিলাম না। এরকম ঘটনা আগেও হয়েছে, নিশ্চিতভাবে টেনশন তো হয়েছে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতনি সবাই উমরা করতে গিয়ে আটকে গেছিল। এর আগেও হয়েছিল ওই স্টেশনে, যেদিন বোম্বেতে ভিটি স্টেশনে গুলি চললো, সেদিন ও পড়তে গেছিল ওখানে। এবারের থেকে সেবারের টেনশন বেশি হয়েছিল। আমি এসে যতক্ষণ না ফোন করছি মনে হচ্ছে আমার হার্টটা ফেটে যাবে। সুতরাং বাবা হিসেবে তো টেনশন থাকেই, উদ্বেগ থাকেই। এই চাপটা হলো ভেতরে কোথাও একটা স্নেহের চাপ। এই চাপটা প্রত্যেক বাবার থাকে, এবং সেই বাবা, আপনার মেয়েরা বাচ্চা যত যত বড় হবে থাকবে। আপনি মেয়র, সারাক্ষণ এই বৃষ্টি বন্যা, এই হচ্ছে না ওখানে, এই হচ্ছে না, এই যে এত সবের মাঝখানে কখনো বাড়ি ফিরে ক্লান্ত লাগে? মনে হয় একটু আড্ডা মারি? কখনো আড্ডা মারা হয়? না, আড্ডা মারা হয়। আমার একটা ক্লাব আছে, চেতলা অগ্রণী ক্লাব। আমি রাত্রিরে যেখানেই থাকি আলটিমেটলি ক্লাবে গিয়ে পুরনো সব বন্ধু আছে, একদম পুরনো দিনের কথা যখনই চান্স পাই ক্লাবে যাই, ক্লাবে গিয়ে আড্ডা মারি। মানে আমাদের পাড়ার ক্লাব আছে। এত ব্যস্ততার মাঝখানেও সিনেমা, সিরিয়াল, সিরিজ বা নাটক দেখা হয়? হ্যাঁ, দেখি। আমি শেষ কোনটা দেখেছেন? বর্ডার 2 দেখছিলাম রাত্রিবেলা, পুরোটা হয় না, 3-4বারে দেখছি। এরকম দেখি, এবং সিনেমাতেও যাই মাঝে মাঝে, ফ্যামিলি নিয়ে সিনেমা যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, এই কাজগুলো করতে হবে, কারণ আমার নাতনিটা আছে না, আমার গার্জেন এখনকার। সামনে কিন্তু বর্ষবরণ। ভোজন রসিক বাঙালির ফুল কোর্স রসনা বিলাসের স্বাদ মিলিয়ে যেতে না যেতেই কিন্তু ফাইনাল রাউন্ডের বাঁশি বেজে যাবে মাঠে নামার জন্য। তবে ভোজন রসিক বাঙালির বাতে নানান স্বাদের পদের পাশাপাশি নানান ধরনের ইস্যুও কিন্তু সমানভাবে সাজানো আছে। আর নির্বাচনের আগে এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে ধীরে ধীরে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন সবাই একটাই কথা বলবে, কোথায় উন্নয়ন হয়েছে। দিদির থাকতে যেটা খেতে যেটুকু পাচ্ছি, দুটো চাল ডাল, যেটু দুটো যে ভাত যদিও খেতে পাচ্ছি, বিজেপি এলে সেটাও পাবো। যা দিয়েছে অনেক দিয়েছে। পড়াশোনারও কোনো সুবিধা নেই, শুধু 1500 টাকা দিয়ে দিলে কাজকর্ম কোথায় যেতে আসবে। এবারে আপনাদের প্রার্থী তালিকায়
তারকার চমক কমলো কেন? সোহম আছে, লাভলি আছে, তারকা তো আছে। তারকার প্রাধান্য থাকবে, অন্য কারোর থাকবে না, সেটা হতে পারে না। সব মিলিয়ে আমাদের প্রার্থীর তালিকা সামঞ্জস্য আছে এবং প্রায়োরিটি দেওয়া হয়েছে যে যেখানে জিততে পারবে সেই সিট তাকে দেওয়া হয়েছে। এবার পুরো পশ্চিমবাংলা দেখবে কি আমরা কিরকম ফাইট ওখানে দিচ্ছি। ভবানীপুর জুড়ে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র হওয়া সত্ত্বেও বেহাল রাস্তা, কর্পোরেশন কোনো কাজ করে না। রাস্তাঘাট, স্বাস্থ্য সব অবস্থা খারাপ। এখানে কিছু নেই আমাদের জন্য। দিদি আর মোদি মিলে দেশটা পুরো নষ্ট করে দিয়েছে। বাঙালিদেরকে মিসগাইড করে পশ্চিমবাংলাতে উনি রাজত্ব করছেন। রাজনীতি কি মানুষকে কাছে আনে নাকি দূরত্ব বাড়ায়? যদি জনকল্যাণই উদ্দেশ্য হয় তাহলে এত ভেদাভেদ, এত লড়াই কেন? কেউ ভাবে যে মার্ক্স বাদ দিয়ে মানুষের ভালো হবে, কেউ ভাবে সার্ভারকার বাদ দিয়ে মানুষের ভালো হবে, আমরা ভাবি মামাটি মানুষ দিয়ে মানুষের ভালো হবে। এই সমস্ত কেন্দ্রের বিধায়করা মন্ত্রী হলো, এখানকার বিধায়ক মুখ্যমন্ত্রী হলো, মানুষ এই কেন্দ্র থেকে কি পেল? আমরা বাঙালি কার্যকর্তাই এবার লিডারশিপকে 170-80 সিট জিতে দেবো পুরো পশ্চিমবাংলা থেকে। যারা উত্তরপ্রদেশ থেকে ধর্মীয় বিভাজন করেছেন তারা এখন বাংলাকে গ্রাস করার চেষ্টা করছে। আজকে কন্ডিশন এরকম আছে কি अगर ভুল করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসে, রাজ থেকে বিজনেস তো পালিয়েই গেছে, আম বাঙালি লোক এখান থেকে মাইগ্রেট হতে শুরু করে দেবে। সাধারণ মানুষ কিন্তু এই আঙ্গিকেই বিজেপি নামক একটা পার্টিকে গ্রহণ করেছিল, ডেসপাইট অল ডিফারেন্সেস। আজ কিন্তু সেটা সম্পূর্ণ ব্যর্থ। এখনকার যারা নতুন রাজনীতিকবিদ তারা কি দলীয় রং না দেখে সবার জন্য কাজ করার জন্য উদ্যত হয়? কি মনে করেন? হয়, সারা বছর ধরে মানুষের পাশে আছি বলেই তো মানুষ এত ভোটে বছরের পর বছর আমাদের জেতাচ্ছে। ওনাকে ভবানীপুরে হারাবো, এখানেই ঘেরবো। উন্নয়ন হয়েছে কি হয়নি এটা কিছুটা লোকের উপরে ছেড়ে দিন। দিদি আমাদের জন্য অনেক উপকার করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ওরা তো ধর্মের নামে উস্কানি দিচ্ছে। বেকার অনেক বেড়ে গেছে। উন্নয়নের নিরিখে ভোট হবে, ভাওতাবাজিতে কোনো ভোট হয় না। পশ্চিমবঙ্গে আর সেরকম কোনো প্রশ্ন হওয়ার কোনো কিছু নেই, সবকিছুই ঠিকঠাকভাবেই আছে। যদি সবকিছু উন্নয়ন হয়ে গিয়ে থাকে তাহলে ওনারা বেরোচ্ছেন কেন প্রচার করতে? মানুষ তো দেখেছে কি উন্নয়ন হয়েছে। 0% বেটারমেন্ট। কথার ধারে কথা কাটার খেলা, যুক্তি পাল্টা যুক্তির চাল গুনতে গুনতে ফুরিয়ে এলো বেলা। এখন বেশ বুঝতে পারছি সূর্য ডুবলেও এই হাওয়া কিন্তু তেতে থাকবে ভোটের উত্তাপে। আমাদের সফর আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ রাখুন এবিপি আনন্দ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হচ্ছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।